আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসি ম্যাথের 11 নম্বর চ্যাপ্টারের এমসিকিউ সলভ করার চেষ্টা করব। সো এই চ্যাপ্টারের নাম যেহেতু অনুপাত সমানুপাত, তো প্রথম এমসিকিউটাই এই অনুপাত সমানুপাত থেকে আসছে। সো দুইটা অনুপাত দেওয়া আছে আমার কাছে, একটা হলো 4:5 আর একটা হলো n:l এর মান দেওয়া আছে 5:4। তো এটার জন্য আমার প্রথমটা এবং শেষটা অর্থাৎ m:l এর মান বের করতে হবে। সো এটা শুরুতেই চলো আমরা ম্যাথটা করা শুরু করি। সো যে কোনো দুইটা মানে আমার মাঝখানে যে পদটা আছে ওইটার মানটা সমান করতে হবে। সো আমার মান আছে হলো n এর মান আছে হলো 4:5 আর এটা আছে হলো n:l, এটার মান আছে হলো 5:4। তো দুইটার শুরুতে যেহেতু 5 আছে অর্থাৎ আমার n এর মানটা অলরেডি সমান করা আছে, না থাকলে আমরা কী করতাম, যে কোনো সংখ্যা থেকে গুণ দিয়ে এই দুইটার মান সমান করার চেষ্টা করতাম। যেহেতু সমানই আছে সো আমার কিছু করতে হবে না, তো আমার মান কার বের করতে হবে m:l এর। তো এইটা অনুপাত কত 4 আর এইটা অনুপাত কত 4, সো অর্থাৎ দুইটা অনুপাতই হলো 4। তো এইটার যে অ্যান্সারটা আসবে দুইটা অনুপাতই সমান আসবে। সো এরকম কোনো অপশন যদি থাকে তাহলে আমরা ওইটাই মার্ক করব। তো গতে আছে তো এটাই এই জায়গায় জাস্ট দুইটাকেই 5 দিয়ে গুণ দিয়ে 20 পাইছি। সো পরেরটা যাওয়া যাক 2 নাম্বার। 2 নাম্বারটা যেটা আছে ওইটা আমাদের একটু ডিটেইল করতে হবে, সো এটা আমরা দেখবো একদম লাস্টে। 3 নাম্বারের ক্ষেত্রে যেটা দেওয়া আছে একটা হলো 3/8 মানে 3:8, যেটা ওইটাকে আমরা এভাবে লিখতে পারি, আমরা জানি অলরেডি। আর এটা হলো z/32। তো এটা মান করার জন্য কি করতে হবে, এটার সাথে এটা গুণ দিব এবং টোটালটাকে 8 দিয়ে ভাগ দেবো। তো চলো আমরা ক্যালকুলেটার মানগুলো বসাই। আমার এই জায়গায় যা লাগবে, আমরা 32-এর সাথে 3 গুণ দিব এবং ওই ভাগফলটাকে আমরা ভাগ দেবো 8 দেওয়া। 5-12 অর্থাৎ অপশন গ পার্টটা। একটি দ্রব্য 20% ক্ষতিতে বিক্রয় করা হলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য অনুপাত কত? তো এটা করার ক্ষেত্রে আমরা সবসময় মনে রাখবো ক্রয় মূল্য আমার হবে অলওয়েজ 100, অর্থাৎ আমরা 100-র মধ্যে হিসাব করব। সো এবার যদি ক্ষতি হয় তাহলে আমরা মাইনাস করব, বা লাভ হলে আমরা যোগ করব। তো চলো আমরা হিসাবটা শুরু করি। আমরা ধরে রাখবো ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য অনুপাত, অর্থাৎ ক্রয় মূল্য উপরে থাকবে 100, যেহেতু ক্ষতি হয়েছে তাহলে আমরা মাইনাস করব। তো 100 থেকে 20 চলে যাবে, তো থাকবে হলো 80। তো আপনার মানটা আসছে হলো 5/4, অর্থাৎ 5:4 হলো আমার অ্যান্সার। ডান। 5 নাম্বার, দুইটা সংখ্যা অনুপাত দেওয়া আছে এবং তাদের লসাগু দেওয়া আছে, আমার বৃহত্তর সংখ্যাটা বের করতে হবে। এটা করার জন্য আমরা যখন ম্যাথ ডিটেল করতাম তখন আমরা এই অনুপাতের রাশিগুলোকে 4x ধরতাম আর এটাকে ধরতাম হইলো 7x। তখন এই দুইটা গুণ দিয়ে আমরা লসাগু পাই যেতাম প্রশ্ন মতে দিয়া। তো আমার কী করতে হবে, সংখ্যা দুইটা গুণ করলে আমরা কত পাই 28। আমরা এটাকে দিয়া আমি 140 যেটা দেওয়া আছে ওইটাকে ভাগ দেবো। ভাগ করলে যে মানটা আসবে ওইটা এক্স্যাক্টলি এক্সের মানের জন্য আসবে। সো চলো আমরা আগে দেখি মানটা কত আসে। তো আমার মান যেটা দেওয়া আছে লসাগু, ওইটাকে আমরা ভাগ দেবো কাকে দিয়ে, এই দুজনে গুণফল দেওয়া। তো ভাগ দেওয়া হলো 28 দেওয়া। তো এই জায়গায় তুমি যে অ্যান্সারটা পাবো ওটা এক্সের মান, অর্থাৎ আমরা এটার সাথে এক্স ধরতাম এক্স। আর আমরা বলছে বৃহত্তম সংখ্যা, বৃহত্তম সংখ্যা কোনটা, এই অনুপাতের মধ্যে যেটার মান বড় ওইটাই কিন্তু বৃহত্তম সংখ্যা। অর্থাৎ সাথে সাথে আমরা 5 গুণ দিলে আমার অ্যান্সারটা পেয়ে যাবো, অর্থাৎ 535, অর্থাৎ অপশন গ। 6 নাম্বার, 6 নাম্বারে কি বলছে, 146টা আম 3 ভাইয়ের মধ্যে ভাগ করে দিছে এবং তাদের অনুপাত দেওয়া আছে কত করে ভাগ করছে, এবং জানতে চাইছে যে প্রথম ভাই কয়টা আম পাবে। তো এটা করার জন্য আমরা একটু শর্টকাট ইউজ করব। শর্টকাটটা কি, আমরা লিখবো এই জায়গায় যে আমাদের টোটাল আম সংখ্যা হলো 146, আমরা গুণ দিব ভগ্নাংশ আকারে, একটা সংখ্যা নিব, সংখ্যার নিচে থাকবে হলো সবগুলো অনুপাতের যোগফল, মানে সবার যোগফল, উপরে থাকবে আমি যার জন্য বের করবো, কার জন্য বের করতেছি প্রথম ভাই, তার মানে উপরে থাকবে হলো 1/2 আর নিচে কি থাকবে টোটাল 3 জনের যোগফল। সো চলো ক্যালকুলেটর মানগুলো বসায় আমরা সলভ করি। তো এটার ক্ষেত্রে আমার থাকবে 146 গুণ একটা ভগ্নাংশ, উপরে আরেকটা ভগ্নাংশ, কারণ আমি উপরে প্রথম ভাইটা লিখে নেব, নিচে থাকবে হলো 3টা ভগ্নাংশের যোগফল, অর্থাৎ 1/2 প্লাস 1/5 প্লাস 1/9, তো 90। তো আমার অ্যান্সার হলো 90, অর্থাৎ প্রথম ভাই 90টা আম পাবে। পরেরটা, নিচে 3টা ক্রমিক সমানুপাতি দেওয়া আছে, মান বের করতে হবে আসলে কোনটা এক্স্যাক্ট ক্রমিক সমানুপাতি হয়। এটার জন্য আমাকে কী করতে হবে, আমরা জানি ক্রমিক সমানুপাতি হতে হলে এমন এক আকারের সংখ্যা হতে হবে যে b² = ac, অর্থাৎ আমার যদি 3টা রাশি থাকে এ বি সি, সেক্ষেত্রে আমার মাঝখানের পদটার বর্গ পরের দুইটা, অর্থাৎ বাকি দুইটা প্রথমটা এবং শেষটার গুণফলের সমান হয়। তো এরকম আমরা টেস্ট করবো অপশনগুলো যে কোনটা এই মানের সাথে ম্যাচ করে। সো ধরো এটার মধ্যে 2 যদি আমি স্কোর করি তখন হয় 4 এর সাথে কি আমি 8 আর 1 গুণ দিলে কি 8 পাই, তো 4 আর 8 তো সমান না, অর্থাৎ এটা আমি নিতে পারবো না। সেকেন্ডের ক্ষেত্রে চলে যাই,
থ্রিকে যদি আমরা স্কোয়ার করি পাই কত 9, এবং এই দুটো গুণ দিলে কিন্তু আমি 18 পাই, তো 9 কিন্তু সমান হয় না, তো বাদ। এটার মধ্যে টেস্ট করো তুমি, 12-র সাথে যদি 12কে যদি স্কোয়ার করো তুমি পাবো 144, আর 16-র সাথে 8 গুণ দিলে কত হয়, ধরো 16 নামাতে পারলে তুমি একবার বের করবা, না পারলে গুণ করে নেবা। ধরো এনে পাইছো 128, অবশ্যই 144 সমান না, তাহলে 300 অপশন বাদ দিলে অবশ্যই এটা হওয়ার কথা, কিন্তু আমরা এটাও টেস্ট করে নিই। চলো 6কে স্কোয়ার করলে কত হয় 36, আর 4 নং 36, অর্থাৎ এইটাই আমার এই সূত্রের সাথে ম্যাচ করে, এটাই তাহলে ক্রমিক সমানুপাতি। 8 নাম্বারের জন্য 3টা আমার অনুপাত দেওয়া আছে, আমার মান বের করতে হবে, প্রথম রাশি এবং ডি, এই এ আর ডি এর অনুপাত কত বের করতে হবে। তো আমরা কি করবো, দুইটা করে সমীকরণ নেব এবং দুইটার মধ্যে একটা রাশির মান সমান করার চেষ্টা করব। সেটার মধ্যে কত আছে, a/b এর মান আছে হলো 2:3, আর এটার মধ্যে আছে হলো 1:2। তো আমরা চলো বি এর মানটা সমান করি, বি এর জায়গায় আছে 3, এই জায়গায় আছে 1। তো আমরা যদি এই মানটাকে 3 দিয়ে গুণ দিয়ে নিই তখন কিন্তু সমান হয়ে যায়, আমরা এটা নিচে লিখে নিই। তাহলে এটা আছে হলো 3, আর এটাকে আমি 3 দিয়ে গুণ দিচ্ছি, তখন এটা 6 হয়ে যাবে, তখন কিন্তু আমার বি এর মান ম্যাচ হয়ে গেছে। তো আমার এবার এই দুইটার জন্য সমীকরণ রেডি, কারণ এই দুইটা আমরা ম্যাচ করব। প্রথমটা এই সি আর এই সি ম্যাচ করার চেষ্টা করবো। এই জায়গায় সি এর মান আছে কত 6, সেটাই আছে কত 3, তো আমরা যদি টোটালটাকে 2 দিয়ে গুণ দিই তখন কিন্তু সি এর মান 6 হয়ে যায়। তখন আচ্ছা, তখন কিন্তু এটা হয়ে যাবে হলো, এটা হয়ে যাবে 6, আর এইটা হয়ে যাবে 2 দিয়ে গুণ দিছি, তো এটা 4। তো এইটাই আমার আমার সমীকরণের রূপ, মানে আমার অনুপাতের রূপ পেয়ে গেছি। কারণ আমার দুইটা মান নেওয়া লাগবে, একটা হলো এর জন্য, একটা হলো ডি এর জন্য। এর মান তুমি কত আছে 2, আর ডি এর মান তুমি কত পাইছো 4, অর্থাৎ এ আর ডি এর অনুপাত হলো 2:4। আর এইটাকে দুইটা আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, অর্থাৎ আলটিমেটলি আমি অ্যান্সার পাবো 1:2, অর্থাৎ আমার অপশন ক। ডান। এবার আমরা যাই 9 দুইটা অনুপাতের মান দেওয়া আছে, তো আমরা জানি মাঝখানের অনুপাতটার মানটা সমান করতে হয়। তো এটার মধ্যে a/b এর মান হলো 9:4, এবং এটার মান হলো b/c এর মান হলো 6:7। তো আমরা b এর মান সমান করি, চলো। b এর ক্ষেত্রে এই জায়গায় মান আছে 4, আর এইটার b এর মান হলো 6। তো আমরা কি করতে পারি, 4 আর 6 এর সমান করার জন্য আমরা যদি এটাকে 3 দিয়ে গুণ দিই তখন এটা কত হয়ে যাবে 27, আর এটা হয়ে যাবে 12। আর আমরা যদি এটাকে সমান করার জন্য 2 দিয়ে গুণ দিই তখন এটা 12 হয়ে যাবে, তাহলে কিন্তু আমার এই বি আর এই বি ম্যাচ হয়ে গেল। আর এইটা হয়ে যাবে 2 দিয়ে গুণ দিলে 14। তো আমার কাছে আসলে অ্যান্সার কি চাইছে এটা এবার আমরা দেখবো, যে এর মান আমার কত 27, আর হলো সি এর মান কত, সি এর মান হলো 14, অর্থাৎ আমার অপশন হলো খ, এটার অ্যান্সার। ডান। এভাবে আমরা সমাধান করে ফেলবো সবগুলো অনুপাতের মানের দিয়া। পরেরটা 10 নম্বরের জন্য তোমায় বলছে একটি দ্রব্য যদি 10% লাভে বিক্রয় করে তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত কত। তো আমরা এতক্ষণে জেনে ফেলছি যে আমরা সবসময় কি করব, ক্রয় মূল্যটাকে 100-র মধ্যে হিসাব করব। তো চলো আমরা ক্যালকুলেটর এবার আমরা বসাইতে জানি। এবার আমার কি হবে, প্রথমে আসবে ক্রয় মূল্য, নিচে থাকবে হলো বিক্রয় মূল্য। ক্রয় মূল্য তো আমার 100, তো উপরে থাকবে 100। এবার আমরা দেখবো লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, বলছে লাভ, তাহলে 100-র সাথে এবার 10 যোগ হয়ে যাবে, তো যেহেতু 10% লাভ তো 110। এটা বসাইলে আমি অনুপাতের মানটা পেয়ে যাবো 10:11, অর্থাৎ অপশন ক। ডান। আমরা যাবো 11তে বলছে এটা একটা একান্তরকরণ, এটা কিন্তু বেসিক সূত্র, আমার চ্যাপ্টার 11-এর কিছু সূত্র ছিল শুরুর দিকে, ওই জায়গাতে একটা পদ্ধতি ছিল একান্তরকরণ। তো চলো আমরা এটা আগে করে দেখি কত আসে। m/n মানে আমরা এটা হলো m/n, আরেকটা আছে হলো r/p, অর্থাৎ r/p। একান্তরকরণ বলতে বোঝায় যে কোনো একটা পাশের কোনাকুনি পদগুলো এক্সচেঞ্জ করা। সো আমরা ধরো এই জায়গা থেকে যদি আমরা n আর r এক্সচেঞ্জ করি তাদের জায়গা, তো এই জায়গায় চলে আসবে r, আর এই জায়গায় চলে আসবে n/p। তখন আমরা যদি এদের অনুপাত আকারে লিখি তখন কি আসবে m/r, আরেকটা হলো n/p। তো চলো দেখি এর সাথে কোনোটা মিলে কিনা। হ্যাঁ, এইটা আমার অ্যান্সার। ডান। এবার 12তে কি বলছে, এক ব্যক্তির আয় ও ব্যয়ের অনুপাত দিচ্ছে, অর্থাৎ সে যদি 60 টাকা আয় করে তাহলে সে ব্যয় করে 5 টাকা, এবং তার ব্যয়ের 25% সে শিক্ষা সংক্রান্ত ব্যয় করে। এবার তোমার কাছে জানতে চাইছে হলো ওই ব্যক্তির সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ, অর্থাৎ সে যে টাকাটা সঞ্চয় করতেছে সেটা তার আয়ের মধ্যে কত শতাংশ। তো এটা করার জন্য আমার দুইটা জিনিস জানতে হবে, একটা হলো তার আয় কত, আর এটা হলো তার ব্যয় কত। এটা তো আমার দেওয়া আছে অনুপাত আকারে। আরেকটা জিনিস জানতে হবে, সেটা হলো তার সঞ্চয় কত। তুমি একটা জিনিস লক্ষ্য করো, এই জায়গায় কিন্তু তোমার 60 টাকা আয় হচ্ছে এবং তুমি 5 টাকা ধরো ব্যয় করতেছো, তাহলে তোমার কি হলো, তুমি 60 টাকা আমি ইনকাম করছো মাইনাস করতেছো, তাই 5 টাকা তোমার চলে যেতেছে, তাহলে তোমার কাছে রয়েছে কত 2 টাকা, তাহলে তোমার সঞ্চয় কিন্তু 2 টাকা। তো তুমি এর মাধ্যমে জানতে পারলা যে তোমার সঞ্চয় হলো 2 টাকা।
এখন তোমার কি করতে হবে, ওই ব্যক্তির সঞ্চয় আয়ের, আয়ের মধ্যে কত টাকা আমরা হিসাব করব। তো আমার সঞ্চয় হয়েছে 2 টাকা, কতর মধ্যে, আমার ইনকামের মধ্যে 7, অর্থাৎ আমার ইনকাম কিন্তু 60 টাকা। তো এটা আমরা কি করবো, শতকরার জন্য 100 দিয়ে গুণ দেবো, এইটা যে অ্যান্সারটা আসবে ওইটাই আমার অ্যান্সার হওয়ার কথা। তো চলো ক্যালকুলেটর বসাই, ভগ্নাংশে বসাই 2 ডিভাইডেড বাই 7 ইন্টু 100%। তুমি যে পার্সেন্ট না দিলে অ্যান্সারটা পার্সেন্টে আসবে আসলে। তো চলো দেখি কত আসে, আসবো 28 পয়েন্ট, এটা দেওয়া বোঝায় পৌনঃপুনিক, মানে এটা রিপিট হতে থাকবে। সো আমার 28.57 এর কাছাকাছি অ্যান্সার থাকা, হ্যাঁ এই যে ক। সো ডান। এইবার ধরো 13 নম্বর, দুইটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, গসাগু দেওয়া আছে, লসাগু বের করতে হচ্ছে। এখন তোমার আরেকটা শর্টকাট, যদি তোমার লসাগু জানতে চায় তাহলে তুমি যে তোমার যে দুইটা সংখ্যা থাকবে বা গসাগু থাকবে ডিরেক্ট গুণ করে দেবা, ডিরেক্ট গুণ দিলে তুমি অ্যান্সারটা পেয়ে যাবা। সো মনে রাখবা লসাগু চাইলে এটা করতে হবে। তো চলো করি, 3 ইন্টু 5 ইন্টু 30, 450। সো ঘ তোমার অ্যান্সার শেষ। তাহলে এটা একটা শর্টকাট গেল। তুমি কীভাবে মনে রাখবা, সবগুলো গুণ দিলে তুমি লসাগু পেয়ে যাবে, গসাগু না কিন্তু। এইবার 14 নম্বর, গম ও ময়দা, গমে ময়দা ও ভুসির অনুপাত দেওয়া আছে। গমে ময়দা শতকরা পরিমাণ কত? তো গমে ময়দা ও ভুসির অনুপাত কিন্তু এটা। তো তোমার কাছে জানতে চাইছি কি গমে ময়দা অনুপাত কত। তোমার গম কতটুক ছিল, গম কিন্তু তোমার 10-এর মধ্যে ছিল। তো তুমি টোটাল 10-এর মধ্যে হিসাব করবা। তো তোমার ছিল হইল 10-এর মধ্যে গমে ময়দার পরিমাণ, ময়দা কোনটা প্রথমটা, তো 7। তুমি এটার সাথে কি করবা, 100 দিয়ে গুণ দিবা, যেটা আসবে ওটাই তোমার অ্যান্সার। তো তুমি যাবা ক্যালকুলেটরে, তুমি ভাগ দিবা 7কে 10 দিয়া, এইটাকে তুমি 100 দিয়া গুণ দিবা, তোমার অ্যান্সার আসবে 70, অর্থাৎ এটা অ্যান্সার হলো 70% ময়দা। 10 কেন দিচ্ছি এটা তো বুঝছো, কারণ ওই যে অনুপাতের রাশিগুলো যোগফল করছি, কারণ টোটাল পরিমাণ আমার গমাই, এটা কিন্তু এই দুজনের যোগফল আসবে। পরেরটা 15 নম্বর, দুইটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, বর্গের সমষ্টি বর্গের অন্তরের অনুপাত কত? তো আমরা কি করবো, এই দুইটা সংখ্যাকে বর্গ আকারে যোগ করব এবং নিচে বর্গ আকারে মাইনাস করবো, কারণ অন্তর মানে মাইনাস। তো চলো দেখি কত আসে। অংশ নিব, 7-এর স্কোয়ার করে যোগ করব, প্লাস 5-এর স্কোয়ার করব, নিচে 7-এর স্কোয়ার মাইনাস 5-এর স্কোয়ার, আনসার আসছে 37/12 বা 37/12। তো গ আমার অ্যান্সার, আমার অ্যান্সার হলো ক, 37/12। এরপর একটি দ্রব্যের ক্রয় মূল্য বিক্রয় মূল্য দেওয়া আছে অনুপাত, আমার বের করতে হবে শতকরা লাভ কত। তো তুমি দেখো তোমার ক্রয় মূল্য ছিল 5 টাকা, তুমি বিক্রয় করছো কততে, 6 টাকাতে, অর্থাৎ তোমার কয় টাকা লাভ হলো, 1 টাকা। তো তুমি হিসাব করতেছো 1-এর মধ্যে, আমার কার মধ্যে তুমি হিসাব করো, অবশ্যই তোমার ক্রয় মূল্যের মধ্যে। তার মানে তুমি এইভাবে দিয়া এটার সাথে টোটাল 100 গুণ দিবা, তুমি পেয়ে যাবা তোমার আসলে শতকরা কত টাকা লাভ হয়েছে। তো চলো ক্যালকুলেটর বসাই, কী করছি আসলে বুঝতে পারছো নিশ্চয়ই। আমার লাভটা আগে বের করছি, কারণ লাভ জানতে চাইছে, কারণ এই যে 1 টাকা বেশি না, যে একটু বেশি ওটাই কিন্তু লাভ, কম হলে কিন্তু ক্ষতি। কার মধ্যে হিসাব করি আমরা সবসময়, ক্রয় মূল্যের মধ্যে, এই জন্য 5 দিচ্ছি, কারণ আমার বলছে ক্রয় মূল্য 5, মানে অনুপাতটা। তো আমরা এটা বসাই, 1/5 ইন্টু 100%, না দিলাম অ্যান্সারে চলে আসবে 20, অর্থাৎ আমার 20% লাভ হয়েছে। ডান। তো 17 নম্বর দেখো, একটি ত্রিভুজের 3টা কোণে অনুপাত দেওয়া আছে 2:3:5। আমার কাছে জানতে চাইছে যে বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের কত গুণ। তো এটা করার জন্য আমার কোনো ক্যালকুলেশন করারই দরকার নেই। আমার দেখো এই জায়গায় অনুপাত রাশি হিসাবে ধরাই যায় যে 5 আমার বৃহত্তম কোণ, আর ক্ষুদ্রতম কোণ কত, 2। তো এটা অ্যান্সার আসবে অবশ্যই 5/2, কারণ বৃহত্তম কোণ যারে বলে সে উপরে থাকবে, আর যার সাথে বলে সে নিচে থাকবে। ডান। দেখো 18 নম্বর, কোনো বর্গের বাহুর দৈর্ঘ্য 10% হ্রাস করা হয়েছে, অর্থাৎ কমানো হয়েছে, তার ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পায়? অবশ্যই হ্রাস পাওয়ার কথা। তো এটা করার জন্য আমরা একটা শর্টকাট অবলম্বন করব। শর্টকাটটা আসলে কি, সেটা হলো আমরা টোটালটা হিসাব করব 100-এর মধ্যে, মানে নিচে সূত্রের মধ্যে 100 থাকবে, এবং আমরা ধরে নেব আগের দৈর্ঘ্যটাও ছিল 100। তো আমার এইবার পরের যে দৈর্ঘ্যটা, এটা কি কিসে 10 হ্রাস পেয়েছে, অর্থাৎ মাইনাস হয়ে যাবে। তো আমার এটার জন্য মনে রাখবো যে আমরা করব কি, নিউ ক্ষেত্রফল, অবশ্যই ক্ষেত্রফল আছে কিন্তু, মাইনাস ওল্ড ক্ষেত্রফল, এটা অবশ্যই অ্যান্সার পার্সেন্টে আসবে।
আর নিউ ক্ষেত্রফল, তো এটা যেহেতু বর্গ, তো বর্গের ক্ষেত্রফলের সূত্র কি বাহুর স্কোয়ার। তো আমরা কি করব 90 স্কোয়ার করবো, কারণ পরবর্তী যেহেতু আমার বলছে নিউ সূত্র অনুযায়ী নিউ মাইনাস কি ওল্ড, ওল্ড কত ছিল 100, সো ওল্ডও আমরা 100-এর স্কোয়ার করবো, নিচে থাকবে হলো 100। তো অ্যান্সার হচ্ছে -19। মাইনাস বলতে আমরা কি বুঝবো যে এটা হ্রাস পাইছে, অর্থাৎ আমার অ্যান্সার হলো 19%। পরে একটি দ্রব্য 25/2% ক্ষতিতে বিক্রয় করলে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত কত, এটা জানতে চাইছি। তো আমরা এটা আগেও করছি যে আমরা ক্রয় মূল্য ধরে নেব 100-র মধ্যে। তো আমার কি হয়েছে, জায়গায় ক্ষতি হয়েছে, তো আমরা কি করব আগে হিসাব করে রাখবো যে ক্ষতি কত হয়েছে আর মাইনাস কত হয়েছে। তো এটার জন্য আমরা ক্যালকুলেটরে চলে যাব, আমরা ক্রয় মূল্য নিচে থাকবে, তো আমরা নিচে দিয়ে নেব 100, আর উপরে থাকবে হলো বিক্রয় মূল্য, যেহেতু ক্ষতি হয়েছে এবার কিন্তু মাইনাস হবে 100 থেকে। তো 100 মাইনাস 25/2, অর্থাৎ 25 নিচে হইল 2, দেখো কত আসে 7/8, অর্থাৎ আমার অপশন ক অ্যান্সার। 20 নম্বরের জন্য একটা মান দেওয়া আছে যে x/y এর মান হলো 2/3, অর্থাৎ x এর মান হলো 2 আর y এর মান হলো 3। এবার এটার জন্য আমার এই রাশিটার মান বের করতে হবে। তো আমরা মান তো পেয়ে গেছি, আমরা জাস্ট মানটা বসাবো এই জায়গায় ক্যালকুলেশনের জন্য, দেন আমরা মানটা পেয়ে যাব। তো এই জায়গায় আমার x এর মান কিন্তু 2, তো আমরা একটা ভগ্নাংশ নিব 6 × 2 প্লাস y কিন্তু আমার 3, তো 3 নিচে 3 ইন্টু আমার x এর মান 2, তো 3 × 2 প্লাস 2 × y, 2 × y এর মান 3, তো ডান আসছিল 5/4, অর্থাৎ আমার অপশন গ অ্যান্সার। তো 20 গেল। 21 নাম্বার, দেখো 21 কিন্তু আমরা অলরেডি করে আসছি যে এটা হ্রাস পেলে কত হবে, বৃদ্ধি পেলে কত, সেম কিন্তু এবার কিন্তু দুইটা জিনিস হ্রাস বৃদ্ধি করতেছে, এটা হলো দৈর্ঘ্য হ্রাস বৃদ্ধি করতেছে আর প্রস্থ হ্রাস বৃদ্ধি করতেছে। আমার কিন্তু আগের দৈর্ঘ্য আমরা কিন্তু ধরে নেব কত 100-র মধ্যে, পরে আগের দৈর্ঘ্য ধরে নেব প্রস্থ 100-র মধ্যে, এবার হ্রাস পাইলে মাইনাস করবো, বৃদ্ধি পেলে প্লাস করে নতুনটা আমরা এই সূত্র দিয়ে করবো। তো চলো আগে সূত্রে বসায় ফেলি। এবার কিন্তু ক্ষেত্রফল আয়তক্ষেত্রের জন্য, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কিন্তু স্কোয়ার হবে, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো চলো নিচে থাকবে হলো 100, আর উপরে আমরা একবারে ক্যালকুলেশন করে নিই। চলো আমরা যদি এটা বৃদ্ধি পাইলে এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 110, আর এইটা হ্রাস পাবে তার মানে কিন্তু এটা হয়ে যাবে 90। তো এই দুইটা গুণ দিয়ে নেব, আমার 110 ইন্টু 90, আমরা মাইনাস করবো কার থেকে, মাইনাস কিন্তু 100 ইন্টু 100, কারণ আমার আগের কিন্তু 100ই ছিল সব, সো 100 ইন্টু 100 মানে 100-র স্কোয়ার। দেখো কত আসে -1, অর্থাৎ মাইনাস যেহেতু তার মানে হ্রাস পাবে। ধরুন 21 শেষ। 22 নাম্বার, বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য x পরিমাণ যদি হয় একক, তাহলে পরিসীমা ও কর্ণের দৈর্ঘ্য অনুপাত কত। এইটার জন্য কিন্তু আমার সূত্র জানা জরুরি। বর্গক্ষেত্রের জন্য আমরা কি সূত্র জানি, বর্গক্ষেত্রে দুইটা সূত্র লাগবে, পরিসীমা আর কর্ণ। বর্গক্ষেত্রে যেহেতু 4 বাহু সমান, তো পরিসীমা মানে কি 4a, আর কর্ণ কি, বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য হলো √2a, এ না √2a। যেহেতু অনুপাত চাইছে, প্রথম অনুপাত কার, পরিসীমা, তো 4a/2a, এ কাটা যায়, তো থাকে কি, এটা থাকে হলো 4/√2, অ্যান্ড 4কে তুমি কি লিখতে পারো, তুমি লিখতে পারো 2 × √2, এই জায়গায় √2, এই জায়গায় √2 কাটা, তাহলে অ্যান্সার থাকে কি 2√2, অর্থাৎ তোমার এইটার অ্যান্সার হলো 2√2, সবগুলোতেই আছে। তো আরেকটা মান লাগবে তোমার কর্ণ, কর্ণ কিন্তু নিচে এই কিন্তু কিছু নাই, তার মানে 1 আছে, তো এটা অনুপাত আসার কথা এই 2√2 × 1। তো এইরকম অপশন তো অবশ্যই একটাই থাকবে, এই যে ঘ, ডান। 23 নাম্বার, আবার তোমার এটার চেহারা কিন্তু এটার মতোই, জাস্ট এই জায়গায় অনুপাত আকারে লিখছি। তো আমার x/y এর মান, অর্থাৎ এই জায়গায় কিন্তু তুমি যদি ভগ্নাংশ আকারে লেখো x/y = 3/2, তার মানে x এর মান 3 আর y এর মান 2। তুমি কি করবে, এবার এই জায়গায় বসাবা, তো x এর মান কত পেয়েছো 3, তাহলে এটা 12 হয়ে যাবে, আর এই জায়গায় কত বসাবা, y এর মান 2, তো এটা হবে 12, এই জায়গায় যদি y এর মান 2 বসাও এটা হবে 10। অবশ্যই দুইজন একটা সংখ্যা দিয়ে ভাগ যায়, 2 দিয়ে ভাগ দিলে কত হবে 6/5, তো এটার অ্যান্সার হলো ঘ, ডান। 23টা শেষ। 24 নাম্বার, নিচের কোনটি সমানুপাতিক রাশি। তো
তুমি অলরেডি জানো সমানুপাতিক রাশি হওয়ার জন্য কি করতে হয়, মাঝখানে দুইটা গুণফল আর প্রথমটা শেষে গুণফলের সমান হয়। বা তুমি এটা করতে পারো, গুণফল বলতে আমরা এই জায়গায় কী করবো, স্কোয়ার করবো, অর্থাৎ দুই যে বি স্কোয়ার ইকুয়াল টু এসি মিলাইতে হবে আমার, তো মাঝখানেটা গুণ করব মানে স্কোয়ার করব। বা তুমি গুণ করতে পারো যদি একই রাশি থাকে, তো এটার সাথে এটা গুণ দাও, কত হয় 3 আর 2 গুণ দিলে 6, আর এই দুইটা গুণ দিলে 4 হয় না, এই দুইটা গুণ দাও 6 6 36 আর 4 4 16 হয় না, 5 ইন্টু 6 গুণ দাও 5 6 30 আর 15 ইন্টু 2 গুণ দাও 30, তো ডান। এই দুজনের যেহেতু গুণফল মিলছে তো এইটাই আমার ক্রমিক সমানুপাতিক। লাস্ট 25 নাম্বার, এই জায়গায় আমার বলছে একটা মান দেওয়া আছে, এটার জন্য এইটা সমীকরণ ইউজ করে এম ইস টু এন এর মান নির্ণয় করার জন্য। তো আমরা একটা কাজ করতে পারি, আমরা যে কোনো একটার মান হিসাবের সুবিধার্থে 1 ধরে নিতে পারি। সাপোজ আমরা ধরলাম এই জায়গায় এন এর মানটা 1, তো চলো এইটা তাহলে সমীকরণটা কী হয়ে যাবে, এটা হয়ে যাবে 3m প্লাস 1 ডিভাইডেড বাই n মাইনাস, আচ্ছা n এর মানই তো 1 ধরছি, তো এটা আসবে 1 মাইনাস m। আমরা এটা কি করব, আমরা এটা সমীকরণ অনুসারে ক্যালকুলেটরে বসাবো। তো এটার জন্য আমার একটু ক্যালকুলেটর লাগবে, চলো ঘুরে আসি ক্যালকুলেটর থেকে। হ্যাঁ, এই জায়গায় আমরা কি করব, m কিন্তু আমরা আলফা বা x দিয়ে প্রকাশ করব। সো চলো আগে ভগ্নাংশটা লেখার জন্য ভগ্নাংশ নেই, এরপর উপরে থাকবে 3m, অর্থাৎ 3 আমরা আলফা দিয়ে x নিব প্লাস 1, n এর মান 1 নিচ্ছি এটা মনে রেখো, এরপর নিচে 1 মাইনাস এম মানে আমার আবার এক্স আসবে। এবার আমরা সমান চিহ্ন জন্য আবার আলফা দিয়ে নিয়ে নেব, আমার সমান কত 9। এবার আমরা শিফট ক্যালকে প্রেস করবো, আমার এক্সের মান চাচ্ছে, আমরা ধরো 1 দিলাম, আমরা জানি 1 কেন দিই। হ্যাঁ, এবার আমার মান দেখাচ্ছে এটা, এটার জন্য আমার একটা মান আসছে যে এক্সের জন্য এই মানটা আসছে। তো সেক্ষেত্রে আমরা এই মানটা আসলে ভগ্নাংশে কত এটা দেখি, চলো এটা হলো 2/3, অর্থাৎ আমার এই মানটা আসছে হলো 2/3। অর্থাৎ আমি যদি এই সমীকরণটা বসাই, এই সমীকরণের জন্য আমার m এর মানটা দিছে আসলে 2/3, যাই কিন্তু জাস্ট m এর মান আসছে 2/3, তার মানে n এর মান কত আসবে, অবশ্যই 3। তার মানে আমার n এর মান আর n এর মান এই জায়গায় 2:3, অপশন ক। এইবার আমাদের 2 নম্বর একটা ম্যাথ বাকি ছিল, সো চলো এইবার ওইটা সলভ করা যাক। এটা আমরা একটু ক্লিয়ার করে নেব, অনেক টাইম লাগবে এটা ক্লিয়ার করতে। টান আমার একটা মান দেওয়া আছে 2a/y, আর এটার সমান এটা দেওয়া আছে, আমরা যদি এই জায়গা থেকে 2 এই জায়গায় দিয়ে দিই, অর্থাৎ এটা রাশিটা তখন চেঞ্জ হয়ে যায়, a/y ইকুয়াল টু m স্কোয়ার প্লাস n স্কোয়ার ডিভাইডেড বাই 2 নিচে চলে আসছে, অর্থাৎ 2mn। এখন ধরো আমরা এই রাশিটাকে ধরলাম হলো k এর সমান, এটাকে ধরে নিলাম k এর সমান, অর্থাৎ এই জায়গায় a এর মান কিন্তু k আর y এর মান কিন্তু 1, কারণ নিচে 1 আছে। তো এই অনুসারে আমরা একটা রাশির মান বের করি, চলো আমরা এই অনুসারে বের করব। তো k এর যদি a এর মান হয় তো এর মান কত 1, তা আমরা এবার আমরা k প্লাস 1 এর মানটা বের করি। k প্লাস 1 এর মান কি হবে, এটা কিন্তু এটার মান, কারণ আমি যেহেতু ওর মান সমান ধরছি তার মানে k এটার মানের সমান। এবার আমরা কি করতেছি, প্লাস 1 করতেছি, প্লাস 1 মানে বোঝায় এই চ্যাপ্টারের জন্য যে যোজন করা, সো আমরা যোজন করতেছি মানে উপরে যা আছে তা থাকবে, নিচেরটা উপরে এসে যোগ হবে। তো m স্কোয়ার প্লাস n স্কোয়ার প্লাস 2mn, নিচে কি থাকবে যা ছিল তাই। এখন এটার জন্য আমরা এই যে একটা মাইনাসের মান লাগে, এটা প্লাসের মান লাগে, এটার জন্য আমরা আবার মাইনাস করে নেব, অর্থাৎ আমরা এবার বিয়োজন করতেছি। বিয়োজনের ক্ষেত্রে কী হবে, সেম রাশি আসবে, জাস্ট উপরে মাইনাস আসবে, সো মাইনাস 2mn ডিভাইড বাই 2mn। ডান, আমরা দুইটা রাশির মান পাই গেছি। এখন আমরা কী করবো, এই আকারে লেখার চেষ্টা করব। চলো লিখি, আমার উপরেরটা লাগবে হলো মাইনাসেরটা, সো এই মাইনাসেরটা আমরা লিখবো। এই মাইনাসটা কি সূত্রের সাহায্যে ম্যাচ করা যায় না, মানে সূত্রের সাথে ম্যাচ করা যায় না, এটা কার সূত্র, এটা যদি a হয় এটা যদি b হয় তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ আমি এটা লিখতে পারি m মাইনাস n হোল স্কোয়ার। আর নিচের পদটাকে সেম দেখো, এটাও প্লাসের সূত্র যায়, তো আমরা ওরেও লিখতে পারি m প্লাস n হোল স্কোয়ার। তো স্কোয়ার আর রুট কাটা যায়, এটা নিশ্চয়ই আমরা জানি কেন কাটা যায়, কারণ রুটের মান হাফ
আর স্কোয়ার মানে 2, হাফ আর 2 কাটা যায় এভাবে। তো এটার অ্যান্সার আসবে হলো m মাইনাস n ডিভাইডেড বাই m প্লাস n। এটা কি আছে? হ্যাঁ, অপশন ক এটার অ্যান্সার। ডান। সো এইভাবে আমরা দেখে ফেললাম যে চ্যাপ্টার 11-এর এমসিকিউগুলো আসলে কীভাবে সলভ করা যায়। এটার জন্য আমরা প্রায় সবগুলা টাইপই এই জায়গায় দেখানোর চেষ্টা করছি এবং প্রায় সবগুলোই কভার করার চেষ্টা করছি। সো এইভাবে তুমি কিছু শর্টকাট এবং বেসিক ক্যালকুলেশনের মাধ্যমে চ্যাপ্টার 11-এর এমসিকিউ সলভ করতে পারো। নেক্সট ক্লাসে আবার দেখা হবে কোনো একটা নতুন চ্যাপ্টারের এমসিকিউ নিয়ে। তো টিল দেন ভালো থাকো। আসসালামু আলাইকুম।